শুভেচ্ছা আমন্ত্রণ দুপুর বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইসিতে আজ নিষ্পত্তি হচ্ছে ৭০ জনের আপিল। বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যায়নি বিএনপির। বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। বাংলাদেশের সংবিধান নির্ধারণ হবে নির্বাচন ও গণভোটে, বললেন প্রধান উপদেষ্টা। অনেক তরুণ রাজনীতিকের জয় প্রত্যাশা ডক্টর ইউনূসের। Election is coming up on 12th of February. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh will be like. ক্রিকেট নিয়ে টানাপোড়েনে লাভবান হবে না বাংলাদেশ, ভারতের কেউ, ধারণা বিশ্লেষকের। কূটনীতির চেয়ে রাজনৈতিক উদ্যোগে জোর দেওয়ার পরামর্শ। মাদারীপুরে গাড়ি চাপায় ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, ব্যাপক ভোগান্তি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ইরানের সরকারের সমর্থনে রাস্তায় নামল লাখো সমর্থক। প্রেসিডেন্টের নেতৃত্বে ব্যাপক শোডাউন, নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা যুক্তরাষ্ট্রের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন। এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি, যার মধ্যে ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আজ সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট ২৪টি শুনানি হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৭টি। এর মধ্যে নোয়াখালী ৫ আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসডি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে জামায়াত থেকে নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কুমিল্লা ৩ আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অনুপস্থিত রয়েছে একটি এবং অপেক্ষমান রয়েছে ২টি। ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আপিল শুনানিতে আমার রায় পেয়েছি। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। চতুর্থ দিনের মতো শুনানি চলছে, প্রার্থিতা ফিরে পেলেন কতজন এখন পর্যন্ত? লোপা, চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩৬ জনের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ২৩ জন তাদের আপিল মঞ্জুর হয়েছে, অর্থাৎ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং নির্বাচনের মাঠে সক্রিয় হতে পারেন। ১২ জনের আপিল না মঞ্জুর হয়েছে, অর্থাৎ প্রার্থিতা বাতিল হয়েছে। একজন আজকে অনুপস্থিত ছিলেন এখনো পর্যন্ত। তো দিনের প্রথম ভাগের যে আপিল শুনানি সেটি সম্পন্ন হয়েছে। মধ্যাহ্ন বিরতির পরে আরও ৩৫ জনের আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত ২১০ জন এবং আজকে এই যে ৩৬ জন হলো, এই মিলিয়ে ২৪৬ জনের মোট আমরা দেখলাম যে আপিল শুনানি হলো। যাদের রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করেছিলেন, সেখান থেকে তারা নির্বাচন কমিশনে আপিল করেন এবং তাদের আপিল শুনানি হলো। এই ২৪৬ জনের মধ্যে আমরা বলতে পারি যে গতকাল ১৫০ এবং আজকে যেহেতু ২৩ জনের হলো, ১৭৩ জন এখনো পর্যন্ত তাদের আপিল মঞ্জুর হয়েছে এবং তারা নির্বাচনের মাঠে আবারও সক্রিয় হতে পারছেন। তো ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৬৪৫ জনের আপিল শুনানি হবে। তাদের যে সংক্রান্ত ত্রুটিগুলো
রিটার্নিং কর্মকর্তা ধরেছিলেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা অভিযোগ করছেন যে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধনযোগ্য ছিল সেখানেও রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রার্থিতা বাতিল করে দেন। তো তারা পুনরায় আপিল করেছেন এবং তারা বেশিরভাগই আসলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী প্রার্থীরাও পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন, দ্বৈত নাগরিকত্ব সহ ঋণ খেলাপি আরও নানা অভিযোগ এনে সেগুলো আসলে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের শুনানি হচ্ছে। এছাড়া জানিয়ে রাখি যে প্রার্থীরা কেউ কেউ কথা বলছিলেন আইন শৃঙ্খলার বিষয়ে। তারা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা একেবারেই নির্বাচনকে সামনে রেখে যতটা শক্ত অবস্থান দরকার সেই অবস্থায় নেই। বিশেষ করে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছিলেন যে নির্বাচনের সামনে গুপ্ত হামলার শঙ্কা রয়েছে এবং পাশাপাশি জানেন যে যারা গানম্যানের জন্য বিভিন্ন প্রার্থীরা এবং বিভিন্ন দলের শীর্ষ নেতারা আবেদন করেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে। তো শামীম হায়দার পাটোয়ারি সেটিও বলছেন যে গানম্যান নিয়েও এক ধরনের বৈষম্য করা হয়েছে। সার্বিকভাবে আসলে প্রার্থীরা যেটি দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে এবং এরই মধ্যে 18 তারিখ পর্যন্ত আসলে প্রার্থীদের এই বৈধতা যাচাই চলবে, প্রার্থিতা বৈধতা যাচাই চলবে, যার পরবর্তীতে আসলে যারা সেখান থেকে মঞ্জুর হয়ে ফিরবেন তারাই নির্বাচনের মাঠে আবারও সক্রিয় হয়ে উঠবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে লোপা। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি। আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগেই যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় অর্ধশতাধিক আসনে অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো 15-20 জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। এখানে অন্য কোনো কথা কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে। তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী 3-এর কমপক্ষে 5 লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয় সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনড়। রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর যখন মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র হিসেবে যে ব্যবস্থা নেওয়া সেটা তো নিতেই হবে, কারণ দলের শৃঙ্খলার বাইরে গিয়ে তো কোনো রাজনীতি হবে না। বিএনপি বলছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি, সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি, নিশ্চয়ই
দল বিভিন্ন সময়ে এদের মূল্যায়নের জন্য তো একটা প্রস্তুতি থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোলা 1 আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ওই আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান জানান, গতকাল বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সহ বেশ কয়েকটি দলের প্রার্থীরা লড়বেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়। চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেন উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না, এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বানও জানান তিনি। 3 দিনব্যাপী 15 জানুয়ারি পর্যন্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলবে এই সম্মেলন। বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be a referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের ধারণা, বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই। বিস্তারিত হাসিবুল করিম বিজয়ের রিপোর্টে। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও 22 গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। 5 আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার? মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয়, এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা অহেতুক একটা উস্কানিমূলক কাজ হয়েছে। তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন, এখনকার যে বাস্তবতা, তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক বা জন উত্তেজনায় তৈরি হোক, এটা বোধহয় কেউই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাইবার কথা নয়। আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের ভূমিকা রাখবে, এবং এই ক্ষেত্রে ভারতের যে রাজনীতিবিদ আছেন তারা তো সমাজের সাথে জড়িত, এবং সমাজকে তারা বা এই ধরনের যে ধরনের সেন্টিমেন্টগুলি তৈরি হচ্ছে সেটা নিরসনে একটা বড় রকমের সদিচ্ছা দেখাবেন। বিসিবির নিরাপত্তা শঙ্কা আরও জটিল করেছে আইসিসি নিরাপত্তা বিভাগের দেয়া মেইল। তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেটের কূটনীতিতেই নির্ভর করছে না, যোগ হয়েছে রাজনৈতিক সমীকরণ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। তীব্র জ্বালানি সংকটে রেস্তোরাঁ খাতে
এলপিজি সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে খাবারের দাম বাড়ছে, কমছে ক্রেতা। এলপিজি সিন্ডিকেট ভাঙা না গেলে রেস্তোরাঁ খাত টিকিয়ে রাখা যাবে না। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এমন উদ্বেগের কথা জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। নেতারা বলেন, ট্রেড ইউনিয়নের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি করা হচ্ছে। মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হচ্ছে। আরও জানানো হয়, ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিস দরকার। বলা হয়, রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখা না গেলে সমাজে অস্থিরতা দেখা দেবে। রেস্তোরাঁ খাতে নীরব চাঁদাবাজি চলছে বলেও জানান ব্যবসায়ীরা। জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ। জ্বালানি নিয়ে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে। পাশাপাশি এলপিজি সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি নিয়ে ভেনেজুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পে স্কেল নিয়েও পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর বিস্তারিত জানা যাবে। সরল রেখায় কোনো জিনিস চলে না, সরল রেখাতে হয় না। মূল্যস্ফীতি শুধু সাপ্লাই ডিমান্ড ইসে করা হয় না, বাজারের ডায়নামিক্সটা ইজ বিয়ন্ড ইকোনমিক্স। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। যদি আমরা ইনশিওর না করতে পারি লোকাল প্রোডাকশনরা, আমাদের নিজস্ব কয়লার ব্যবহারটা কিভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লাগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ হিসেবে করা হয়েছে। রমজান সামনে রেখে বাড়ছে ভোগ্যপণ্যের আমদানি। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সব আড়তে মজুদ পর্যাপ্ত। পাইপলাইনে আছে আরও অনেক চালান। ছোলা, মটর সহ অনেক ভোগ্যপণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হয়। রমজানে সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর রমজানে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। কয়েক মাস আগে থেকে শুরু হয় আমদানি। চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে বেশিরভাগ ভোগ্যপণ্য প্রথমে আসে খাতুনগঞ্জে। সবচেয়ে বেশি আমদানি হয় ছোলা। খাতুনগঞ্জে প্রায় সব আড়তে দেখা গেছে পর্যাপ্ত মজুদ। আমদানি ও সাপ্লাই চেইনের কয়েক মাসের চিত্র বলছে এবার নেই সরবরাহ সংকটের সম্ভাবনা। এবার ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর ও মশলাসহ 10 পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানি বেড়েছে, আন্তর্জাতিক বাজারেও বুকিং রেট কম বলছেন ব্যবসায়ীরা। অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি। আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার $650, বর্তমানে সেটা 480 থেকে $500 মধ্যে দাঁড়িয়েছে। তো এলসি অ্যাভেলেবেল হয়েছে, মালও অ্যাভেলেবেল আসছে। হ্যাঁ, বাজার এই 60-70-এর মধ্যে আপ ডাউনে থাকবে। ছোলার দাম বাড়বে না, কম। এখন বর্তমান বাজার 570, রমজানে 65 থেকে 70-এর মধ্যে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। উৎপাদন ও সরবরাহ আপাতত স্বাভাবিক, ফলে চিনির বাজারও স্থিতিশীল। রমজানে চাহিদা বাড়লেও দাম সহনীয় থাকবে বলছেন বিক্রেতারা। উৎপাদন মোটামুটি স্বাভাবিক আছে এখন, যার কারণে তো চিনি আপনার চাহিদা পরিমাণ দিতে পারছে, বিদায় তো আপনার রেট অনেক কমতেছে। আশা করি রমজানে তেমন একটা বাড়বে না। চাহিদার উপর ডিপেন্ড করে, সামনে রমজানের তো চাহিদা বেশি, তো বাড়তে পারে। যদি উৎপাদন স্বাভাবিক থাকে তাহলে তেমন একটা প্রভাব পড়বে না। রমজান সামনে রেখে এবার খেজুর আমদানির পরিমাণও চাহিদার চেয়ে অন্তত 2000 টন বেশি। কমানো হয়েছে ডিউটি চার্জও। এখন বাড়ছে, বাড়ার কারণ হচ্ছে ডিউটি না কমানোর কারণে এখনো খেজুর খুব একটা হচ্ছে না। আমার একটা কন্টেইনার আছে, আমি কন্টেইনারটার দাম কমলে আমি টাকা সাশ্রয় হবে, সেই জন্য আমি বসে রাখছি। ওখানে জরিমানা আসে নাই, জরিমানাটা এক কন্টেইনারে 4-5-6 লাখ টাকা 8 লাখ টাকা পর্যন্ত আছে। তখন ওইটা যারা ইনপুট করে ওরা তো মালের উপর তুলে দিছে। ওটা যদি ওরা যদি কমায় দেখা যাচ্ছে যে কমবে, আর ওরা যদি না কমায় ওই খাতগুলাকে, তাহলে তো আর আমার সুযোগ নাই। গত 4 ডিসেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠকেও রোজায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ডিমান্ড বেশি হয়ে যায়, সাপ্লাই কম হয়ে যায়, দাম বাড়ার পরে আমাদের খাতুনগঞ্জ ব্যবসায়ীদেরকে যদি আপনারা সিন্ডিকেট বলেন, আসলে এটা তো আমাদের উপর জুলুম হয়ে যায়। ভোক্তা অধিকার বলেন, সরকারের বিভিন্ন এজেন্সি বলেন, সবার সাথে আমরা আলাপ আলোচনা যাতে এটা না মানে সেটার দিকে আমরা অবশ্যই। আল আমিন শিকদার, যমুনা নিউজ,
চট্টগ্রাম। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে ভ্যানের ৩ আরোহীর, আহত হয়েছে একজন। সকালে সদরের মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কাভার্ড ভ্যানটি ৩ চাকার বাহনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনায় হতাহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। মহাসড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে বন্ধ রয়েছে যান চলাচল, আটকে পড়েছে অনেক যানবাহন। সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করতে চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯। মঙ্গলবার সকালে মালিবাগ সিআইডি সদর দফতরে এটি উদ্বোধন করা হয়। এ সময় সিআইডি প্রধান বলেন, কোনো বাচ্চা হারিয়ে গেলে এই অ্যালার্টের মাধ্যমে হারানো শিশু বাচ্চার সব তথ্য পুলিশ স্টেশন, ফেসবুক, টুইটার, এটিএম বুথ, মেট্রো রেল সহ সব জায়গায় দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। সিআইডি প্রধান বলেন, প্রথম ৩ ঘন্টার মধ্যেই খুঁজে বের করার জন্য কাজ করবে তারা। এ সময় শিশু অপরাধ দমনে কার্যকর উদ্যোগের কথা জানান সিআইডি প্রধান। বলেন, মোবাইলে কোনো বাচ্চার সেক্সুয়াল ছবি তুললেই সেটারও অ্যালার্ট চলে যাবে সিআইডির হাতে। এ সময় সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন তিনি। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে অপরাধ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান করেন সিআইডি প্রধান। মিসিং চিলড্রেন সেল যেটা থাকবে এখানে সিআইডিতে থাকবে, এবং আপনারা জানেন যে একটি টোল ফ্রি হটলাইন নাম্বার কিন্তু তাদের জন্য করা হয়েছে 13219। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নাম্বারে ফোন করতে পারবে, 24/7 কিন্তু এটা থাকবে। আমরা পুলিশের যে 999 এটার সাথে ইয়া করে রাখবো, তার পাশাপাশি 333, 109, 1098 সকলগুলোকে আমরা ইন কোর্স অফ টাইম আমরা একত্রিত করব। আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি আসন থেকে অংশ নেয়া 2 দলের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে সেই বিবরণ। গত 17 বছরে কেবল এই প্রার্থীদের বিরুদ্ধেই 450 মামলা হয়েছে। পট পরিবর্তনের পর যার বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবার নির্বাচনে খুলনা 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 17 বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে 204টি। নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি 71টি মামলার তথ্য উল্লেখ করেছেন। 2018 সালের হলফনামায় দিয়েছিলেন 101টি মামলার তথ্য। বর্তমানে বেশিরভাগ মামলা তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, চলমান কয়েকটি। আমার পেছনে যত নেতা কর্মী দেখেছেন এদের ঘাড়ে অন্তত আপনার ডজনের উপর ডজন মামলা রয়েছে। আমার বিরুদ্ধে 204টি মামলা ছিল। খুলনার 6টি আসন থেকে বিএনপির 6 প্রার্থীর বিরুদ্ধে মোট 278টি মামলার তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যে তালিকার শীর্ষে খুলনা 4 আসনের আজিজুল বারী হেলাল। আর সবচেয়ে কম 6টি মামলা রয়েছে খুলনা 5 আসনের প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। আন্দোলন দমনে সরকার কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। খালি মামলা না, বিএনপি পরিবাররা ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, বিএনপি কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গু করা হয়েছে, এবং সবসময় ভয় ভীতির মধ্যে বিএনপি কর্মীরা ছিল। অন্যদিকে খুলনার 6টি আসনে জামায়াতের 6 প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে 134টি। সবচেয়ে বেশি মামলা দলটির সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পারোয়ারের বিরুদ্ধে। কোনো মামলাই নেই 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর। দল দুটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আন্দোলন সংগ্রাম ঠেকাতেই একের পর এক দেয়া হয়েছিল ভুয়া মামলা। কোনো স্বাধীনতা তারা রক্ষা করে না। আমরা মিটিং করতে গেলে হামলা, সমাবেশ করতে গেলে হামলা, ড্রয়িং রুমে 5টা লোক বসে কথা বলছে, জঙ্গি মিটিং করতেছ, বই পুস্তক সহ পুরুষ মহিলা সব ধরে নিয়ে গেছে। ফলে এরা ভিন্ন মতের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল। মারতে যদি না পারেন তাহলে ধরার জন্য তাকে মামলায় দিতে হবে। ওই থিওরি আমাদের এই পলাতক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট তারা সেই থিওরি অবলম্বন করে প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ভেবেছিল দমিয়ে রাখা যাবে। দেশের পট পরিবর্তনের পর অনেক মামলা থেকে খালাস পেয়েছেন নেতাকর্মীরা। কয়েকটি প্রত্যাহার হয়েছে, চলমান আছে বেশ কিছু মামলা। সরকার চাইলে এসব মামলাও খারিজ করে দিতে পারে বলে মনে করেন এই আইনজীবী।
শেখ হাসিনার এই পতনের পরে কিছু কিছু মামলা সাক্ষী আসেনি, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, কিছু মামলা প্রত্যাহারও হয়েছে, কিন্তু বাকি যে মামলাগুলো আছে যেগুলোতে আসলে কয়েকটা সাক্ষী হয়ে গেছে, আগে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে কিন্তু বাকি সাক্ষী আসছে না, এইভাবে কিছু মামলা এখনও পেন্ডিং আছে। আমি মনে করি যে মামলাগুলো আদালতের উচিত যে যেহেতু এটা ফলস মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এই বিবেচনায় মামলাগুলোতে খালাস করে দেওয়া। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনে উৎসবের আমেজ জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ, রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে, চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জেলার ৮টি সংসদীয় আসনে ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৬৫ জন প্রার্থী। যাচাই বাছাই শেষে ৩৭ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা, যাতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব কাজ কাম করে। সৎ যোগ্য নেতৃত্ব আমরা আগামী দিনে টাঙ্গাইলের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল ৮ আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ২ আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, ৭ কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, ৫ কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আর টাঙ্গাইল ৪ আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ৮টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং ৮টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপির কয়েকজন প্রার্থী লড়ছেন স্বতন্ত্র পদে। তারা বলছেন জনগণের মতামতে প্রার্থী হয়েছেন তারা। জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। জামায়াত ও এনসিপিও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জেলায় মোট ভোটার ৩৩,34,427 জন, মোট ভোট কেন্দ্র ১,০৬৩টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হোয়াইকাংয়ের শিশু হোজাইফার অবস্থা এখনও সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ৩য় শ্রেণীর এই ছাত্রীকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, এক দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় সে। আহত হন আরও 2 জন। এদিকে হোয়াইকাং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের আহত রোহিঙ্গা যুবক কেফায়েতুল্লাহ। গুলিবিদ্ধ অবস্থায় কেফায়েত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বিজিবি সদস্যরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে একজন বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। এ ঘটনার প্রতিবাদে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করছেন স্বজন ও নেতাকর্মীরা। শামসুজ্জামান ডাবলুর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, যৌথ বাহিনী গত রাত 10টার দিকে অস্ত্র উদ্ধার অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ওষুধের দোকান থেকে ডাবলুকে ডেকে নেওয়া হয়।
দোকানের পেছনেই ডাব্লুর কার্যালয়, সেখানে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডাব্লু এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, যৌথ বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ আহমেদ জানান, অভিযানে ডাব্লুর কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। এখানে মুখি পেন এখানে জ্বর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছে আমাদের কাছে ফোন টোন কেটে নেয়, এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে আমার ঢুইকে ওই আরাম করে হাত পাইতে মুখ পাইতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী হোক জনগণের সেবক, কখনো যেন ভক্ষক না হয়। আমরা একটাই দাবি, এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার। মহেশখালীকে কেন্দ্র করে প্রায় $4.5 বিলিয়ন বাণিজ্য সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। সকালে বিডা আয়োজিত সেমিনারে সাপ্লাই চেইন সচল রাখার তাগিদ উঠে আসে। জানানো হয়, জাপান ইন্দো প্যাসিফিক ভিশন নিয়ে কাজ করতে চায় সরকার। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে নিয়ে সম্ভাবনা অনেক। বিশ্বের মোট বাল্ক কার্গোর 2/3 এই রুটে যাতায়াত করে। প্লাস্টিক বর্জ্য এই অঞ্চলের সমুদ্রকে বিপন্ন করছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারত মহাসাগরের সম্ভাবনা নিয়েও আলোচনা প্রয়োজন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সমুদ্র নিয়ে বাংলাদেশ বেশি ভাবছে না, তাই যারা এই খাতে ভালো করছে তাদের সাথে কাজ করবে সরকার। আমরা এই 1,30,000-এর পিছে যে পরিমাণ সময় এবং এনার্জি দেই, সে তার 10 ভাগের 1 ভাগও আমরা সমুদ্র অঞ্চলের পিছে কখনোই দেই না। মহেশখালী যে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা মিডা বলছি, আমরা একটা দায়িত্ব হাতে নিয়েছি যে আমাদের এই সমুদ্র অঞ্চল নিয়ে অনেকেই কাজ করছেন সরকারের ভিতরে এবং বাইরে, আমরাও তাদের একটা বড় অংশ হিসাবে একটা রোল প্লে করতে চাই। ইরান এখন পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল। দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রতিবাদে সড়কে নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। বিক্ষোভে অংশ নিয়ে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান আন্দোলনে 650 প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। হাসপাতালের মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামলার বিষয়টি বিবেচনায় থাকলেও আলোচনার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জনতার সাথে সামিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 2 সপ্তাহের লাগাতার বিক্ষোভ সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র্যালিতে অংশ নিয়েছেন তিনি। ইরান সরকারের সমর্থনে হওয়া র্যালিতে পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই দিন ইরানের বুশের খোরাসান, ইস্ফাহান, গিলান, সিস্তান বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহার মাহাল সহ বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা। কয়েকদিনে টানা ব্ল্যাকআউটের পর সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি, আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। পাশাপাশি হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়, মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়, হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে, বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন, তবে আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে, সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের। এমন পরিস্থিতিতে খামেনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিপুল প্রাণহানির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে সোমবার এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তার উপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব ব্যক্তিগত উদ্যোগে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। আর্মেনিয়া, তুরস্ক এবং তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার এবং আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে তেহরানের দূতাবাস থেকে খুব জরুরি কর্মী ছাড়া বাকিদের সরিয়ে নিয়েছে ফ্রান্স। এর আগে চলমান অস্থিরতার জেরে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রকে প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন তিনি। বিশ্বাসঘাতক ভাড়াটেদের ওপর নির্ভরতা বন্ধেও সতর্ক করেন খামেনি। তার দাবি, শত্রুদের মুখোমুখি হয়ে নিজেদের দৃঢ় সংকল্প এবং পরিচয় তুলে ধরেছে মহান ইরানি জাতি। 1989 সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে রয়েছেন 86 বছর বয়সী খামেনি। যুব ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি, এটি দুপক্ষের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ। 8 জানুয়ারি চিঠিটি আইসিসির সিকিউরিটি ম্যানেজার পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে। বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের সমর্থকরা ভারতে বিশ্বকাপে অংশ নিতে গেলে কি ধরনের ঝুঁকি হতে পারে, মূলত সেটি মেইলের বিষয়বস্তু। ভারতের টি-20 বিশ্বকাপ ঘিরে ঝুঁকির মাত্রা মাঝারি হলেও বাংলাদেশের জন্য তা উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে। কলকাতা বা মুম্বাইয়ে বাংলাদেশি সমর্থকদের, বিশেষ করে যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলে স্টেডিয়ামে যাবেন, তাদের ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে বিশ্লেষণে। ভারত বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের রেশ, বিশেষ করে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথেই থাকুন।